আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ফিজিক্স ইজ ইকুয়াল টু পদার্থবিজ্ঞানে। আজকে আলোচনা করব এইচএসসি 2021-এর অ্যাসাইনমেন্ট। 2021 সালে যে শিক্ষার্থীরা আছো তাদের বিষয় হলো পদার্থবিজ্ঞান। অ্যাসাইনমেন্ট নম্বর 3 নম্বর অ্যাসাইনমেন্ট এটা চলতেছে, চতুর্থ অধ্যায়। অধ্যায়টার যে শিরোনাম, সেই নামটা হলো নিউটনিয়ান বলবিজ্ঞান। শিরোনাম এখানে অ্যাসাইনমেন্টের শিরোনাম দিয়েছে নিউটনের গতিসূত্রগুলোর পারস্পরিক সম্পর্ক ও বিভিন্ন প্রকার বলের ক্রিয়া বিশ্লেষণ করো। নিউটনের যে গতিসূত্র আছে তিনটা, সেই তিনটা গতিসূত্রের পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন প্রকার ক্রিয়া বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এখানে একটা ফিক দেওয়া ছিল, সেই ফিকটা ছিল এরকম যে এখানে একটা কোণ দেওয়া ছিল, এরকম ফিকটা দেওয়া ছিল, আর ফিকের উপরে এখানে কোনো একটা বস্তু বা ব্লক এখানে পরে বলছে দেওয়া ছিল। ফিক সম্পর্কে বলা আছে যে একটি 30 ডিগ্রি কোণে আনত মসৃণ তল, তার মানে এই কোণটা 30 ডিগ্রি, আর মসৃণ তলটা কোনটা, এটা মসৃণ তল, আনত বাঁকানো হেলানো তল বেয়ে 50 কেজি বড়ের একটি ব্লককে, তার মানে এই বস্তুটার নাম হলো ব্লক, আর এটার বড় হলো হলো 50 কেজি। ওকে, এইটুকু আমরা জানলাম। বড় একটি ব্লককে দড়ি দিয়ে সমতরণে উঠানো হচ্ছে, এদিকে বেঁধে উপরের দিকে দড়ি দিয়ে টেনে উঠানো হচ্ছে, তার মানে উপরে একটা টান বল ক্রিয়া করতেছে। আচ্ছা, এটা ছিল আমাদের উদ্দীপক। উদ্দীপক অনুসারে আমাদের কাছে কোশ্চেন ছিল যে ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়া করছে। আমাদের যেই ব্লকটি আছে, এখানে যে ব্লকটি আছে সেই ব্লকটির উপর কি কি বল ক্রিয়া করছে, সেই বলগুলোর আমাদের চিত্র এঁকে দেখাতে বলছে। তা আমি এখানে অ্যাসাইনমেন্টটা টোটালি রেডি করে রাখছি, কারণ খুব একটা বড় অ্যাসাইনমেন্ট। তা আমি এখান থেকে আলোচনা করছি। ব্লকটির উপর যেসব বল ক্রিয়া করছে তার নিম্নে চিত্র এঁকে দেখানো হলো। এখানে ব্লকটি হলো এই বস্তুতে আছে, এখানে আছে। ব্লকটির যেহেতু একটা ভর আছে, তার মানে এর ওজন আছে, তার মানে ওজনটা হলো ব্লকটির ওজন mg, নিম্নমুখী ক্রিয়া করছে নিচের দিকে, ডিরেকশনের দিকে। তারপরে যেহেতু ব্লকটির বলছে উপরের দিকে উঠানো হয়, তার মানে একটা টান বল আছে, টান বল টি। এখন ব্লকটি এখানে থাকা অবস্থায় ব্লকটির মধ্যে যে মোট শক্তি, যে মোট বল, সেই মোট বলের দুইটা উপাংশ থাকবে। একটা হলো আনুভূমিক উপাংশ, আনুভূমিক বরাবর, তাহলে mg cos থিটা, আর একটা হলো উলম্ব বরাবর, যা লম্ব দিকে mg sin থিটা। আচ্ছা, এই বলগুলোর পরে আরেকটা প্রতিক্রিয়া বল থাকবে। সেই প্রতিক্রিয়া বলটা হলো আনুভূমিক যে উপাংশ আছে সেই উপাংশের উল্টা বিপরীত দিকে। আনুভূমিক উপাংশ আর প্রতিক্রিয়া বল একই রকম হয়। আচ্ছা, এইটা হলো আমাদের ক নম্বরের উত্তর। ক নম্বরের উত্তরটা আমরা এভাবে লেখার চেষ্টা করব। ওকে, আচ্ছা, তারপরে খ নম্বরে কি আছে? খ নম্বরে আমাদের কাছে প্রশ্ন করছে যে ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের কি কি গতিসূত্র কাজ করেছে। নিউটনের 3টা গতিসূত্র আছে, সেই 3টা গতিসূত্রের মধ্যে কোন কোন গতিসূত্রগুলো কাজ করেছে, কিভাবে প্রয়োগ করা হয়েছে তা বিশ্লেষণ করো। আচ্ছা, আমরা এটার উত্তরটা দেখি। এটাতে 3 নম্বর ভালোভাবে বিশ্লেষণ করতে পারলে 3 নম্বর পাবো। ওকে, ব্লকটি এখন স্থির আছে। আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটাতে বলকটি টোটালি স্থির, অর্থাৎ বলকটিকে টানা হচ্ছে কিন্তু আপাতত স্থির আছে, টেনে উঠানো হচ্ছে। ওকে, যখন টেনে না উঠায় তখন স্থির। আচ্ছা, যদি স্থির থাকে তখন বলকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করার ক্ষেত্রে নিউটনের 3টি সূত্রই কাজ করে। 3টি সূত্র কিভাবে কাজ করে সেটা বলতেছি। 3টি সূত্র কাজ করে, নিম্নে এর প্রয়োগ বিশ্লেষণ করা হলো। বলছে যে কিভাবে প্রয়োগ করে, সেই প্রয়োগটা বিশ্লেষণ বা আলোচনা ব্যাখ্যা করার জন্য। তো নিউটনের গতির প্রথম সূত্র প্রয়োগের যে ব্যাখ্যা, প্রথম সূত্র কিভাবে ব্যাখ্যা করে সেটা, নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে চলতে থাকবে। এটা আমরা জানি জড়তার সূত্র থেকে। এখন 50 কেজি বড়ের ব্লকটি স্থির অবস্থান থেকে বাহ্যিক বল প্রয়োগ করে সমতরণে উপরে উঠায়। যদি বল প্রয়োগ করা না হতো তাহলে ব্লকটি চিরকাল স্থির থাকতো। অর্থাৎ সমতরণে উপরে উঠানোর জন্য বল প্রয়োগে গতিশীল করতে নিউটনের গতির প্রথম সূত্র প্রয়োগ করা হয়েছে। যেহেতু উপরে উঠাইতেছ, বস্তুকে গতিশীল করতেছ, তার মানে বস্তুটার মধ্যে নিউটনের প্রথম সূত্র কার্যকর। ওকে, এটা হলো প্রথম সূত্রের ব্যাখ্যা। দ্বিতীয় সূত্রটা কি? দ্বিতীয় সূত্রটা হলো
যে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রয়োগের ব্যাখ্যা। নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বলটা কি? এফ ইজ প্রফেশনাল টু ভরবেগের পরিবর্তন। ভরবেগ হলো এমবি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই যে মধ্যবর্তী সময় আছে সেই সময়। তো আমরা এফ ইজ প্রফেশনাল টু এমবি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি দিলাম। এখান থেকে এম একটা কমন নিলাম, এমগুলো ছোটো হাতের দিলেও হবে। এম কমন নেওয়ার পরে বি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, বি মাইনাস ইউ বাই টি আমরা জানি এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। আমরা সেখান থেকে বি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে আমরা টি বসাবো। আচ্ছা, এ যদি বসাই তাহলে আমাদের কি হলো? এফ ইজ প্রফেশনাল টু এম এ, যেখানে এ ইজ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। সুতরাং এফ ইজ ইকুয়াল টু কে ডট এম এ, আমরা প্রফেশনাল টু এটা উঠায়া সমানুপাতিক চিহ্নটা উঠায়া কে দিলাম, তবে কে এর মান 1 ধরলাম। 1 যদি ধরি তাহলে এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা এটা নিউটনের দ্বিতীয় সূত্র, এফ ইজ ইকুয়াল টু এম টি। অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হারই বল। যদি ভরবেগ পরিবর্তন করতে হয় তাহলে বল প্রয়োজন হবে। আর চিত্রের উদ্দীপকের চিত্রে এখানে চিত্রটা বাদ, উদ্দীপকের চিত্রের ব্লকটিকে উপরে উঠানোর ক্ষেত্রে বলের ভূমিকাই মুখ্য। যদি বল না থাকে, টান বল টি যদি না থাকে, তাহলে সেই বস্তুটি উপরে উঠানো যাবে না, তার মানে বলটাই মুখ্য। অর্থাৎ ব্লকটিকে স্থির অবস্থা থেকে গতিশীল করতে হলে নিউটনের গতির দ্বিতীয় সূত্রের প্রয়োগ রয়েছে। এটা হলো আমার দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। আচ্ছা, এখন তৃতীয় সূত্রের ব্যাখ্যা। নিউটনের গতির তৃতীয় সূত্রের ব্যাখ্যায় কি বলছে? নিউটনের গতির তৃতীয় সূত্রের মধ্যে বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। এটা আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু মাইনাস এফ, সমান ও বিপরীত প্রতিক্রিয়া। এটা ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। চিত্রের ব্লকটিকে যখন বল প্রয়োগ করে উপরের দিকে উঠানো হচ্ছে, তখন ব্লকটিকে নিচের দিকে একটি প্রতিক্রিয়া বল বা ওজন কাজ করে। উপরের দিকে যখন ওঠে তখন নিচের দিকে একটা প্রতিক্রিয়া বল কাজ করে। আচ্ছা, যা ব্লকটিকে উপরে যেতে বাধা প্রদান করে। অর্থাৎ ব্লকটিকে গতিশীল করতে হলে নিউটনের গতির তৃতীয় সূত্রের প্রয়োগ রয়েছে। তৃতীয় সূত্র অবশ্যই প্রয়োগ থাকতে হবে, অর্থাৎ গতিশীল করতে হলে। এটা হলো আমার খ নম্বর প্রশ্নের উত্তর। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নতে কি বলছে? ঘ নম্বর প্রশ্নতে বলছে যে মাঝামাঝি অবস্থানে পৌঁছে বিশেষ কারণে ব্লকটি নিচের দিকে নামতে থাকলে এই অবস্থায় ব্লকটির উপর কোন কোন বল ক্রিয়াশীল হয়। ওটা বাদ, কোন কোন বল ক্রিয়াশীল হচ্ছে চিত্রে তা দেখাও। এখানে বস্তুটা যেখানে আছে, এখানে কোনো একটা অবস্থানে আছে, কিন্তু মাঝামাঝি অবস্থানে যখন যায় তখন বিশেষ কারণে, সেই বিশেষ কারণগুলো কি? যে কোনো কারণ হতে পারে। আমরা এখানে দুইটা কারণের কথা বলবো, যে বিশেষ কোন কারণ, সেই দুইটা কারণের কথা বলবো। দেখি, ব্লকটি গতিপথের মাঝামাঝি অবস্থানে পৌঁছার পর, গ নম্বর প্রশ্ন শুরু, মাঝামাঝি পৌঁছার পর দুটি বিশেষ কারণে নিচের দিকে নামতে পারে। দুটি বিশেষ কারণ, ওরা শুধু বিশেষ কারণে কথা বলছে, কিন্তু আমরা দুইটা বিশেষ কারণের কথা এখানে বলবো। কারণসহ ক্রিয়াশীল বলের দিক নিম্নে চিত্রে সহকারে দেখানো হলো। প্রথম কারণটা কি হতে পারে? প্রথম কারণটা হতে পারে যে মাঝামাঝি অবস্থানে পৌঁছার পর টান বল টি যদি উলম্ব বরাবর উপাংশ বল টান বল টি, অর্থাৎ এখানে ইকুয়াল টু দিতে পারো বা টান বল টি অর্থাৎ লিখতে পারো, অর্থাৎ উলম্ব বরাবর উপাংশ বল এমজি সাইন থিটা থেকে কম হয়। টান বল যে টিটা আছে, কারণ আমরা জানি এটা উপরের দিকে ক্রিয়াশীল হয়। এই চিত্রটা দেখো, উপরের দিকে ক্রিয়াশীল হচ্ছে, উপরের দিক থেকে টানতেছে, টানার কারণে বস্তুটা বা ব্লকটা উপরে উঠতেছে। এই টিটা যদি লেস দেন এমজি সাইন থিটা হয়, কারণ এমজি সাইন থেকে নিচের দিকে ক্রিয়া করতেছে আর টি উপরের দিকে ক্রিয়া করতেছে, যার শক্তি বেশি, যার জোর বেশি, যার বল বেশি সেদিকেই যাবে। এখন টি যদি কম হয় তাহলে তো নিচের দিকে নামবে, তার মানে টি লেস দেন এমজি সাইন থিটা। আচ্ছা, এটা হয় তাহলে ব্লকটি নিচের দিকে নামতে থাকবে, অর্থাৎ টি লেস দেন এমজি সাইন থিটা হলে। এই চিত্রটা যেটা আছে ফিকটা, এই ফিকটা সুন্দর করে আঁকতে হবে। আচ্ছা, এটা হলো আমার প্রথম কারণ। দ্বিতীয় আরেকটা কারণ আছে, সেই দ্বিতীয় কারণটা কি? দ্বিতীয় কারণটা হলো যে মাঝামাঝি অবস্থানে ওঠার পর ব্লকটির টান বল টি ইজ ইকুয়াল টু 0 হলে, টান বল টোটালে নাই, টোটালে টি ইজ ইকুয়াল টু 0, ব্লকটি নিচের দিকে নামতে থাকবে, তাহলে ব্লকটি নিচের দিকে নামতে থাকবে। আচ্ছা, টি ইজ ইকুয়াল টু 0, এখানে ফিকটা, এখানে আমি এই যে একটু যাতে তোমরা ভুল না করো সেই জন্য আঁকছি যে টি ইজ ইকুয়াল টু 0, এইটুকু দেওয়া লাগবে না, এটুকু ভাদ।
এখানে এমজি এমজি ক্রিয়া করবে এমজি কস থিটা অনুভূমিক উপাংশ, প্রতিক্রিয়া বল আর ক্রিয়া করবে এমজি সাইন থিটা ক্রিয়া করবে, কিন্তু টি যে টান বলটা আছে সেই টান বলটা টি ইজ ইকুয়াল টু 0 টু 0, সেহেতু এটুকু অঙ্কন করা যাবে না, ফিকটা হবে এরকম, অর্থাৎ টি এখানে অনুপস্থিত থাকবে। ওকে, এটা হলো আমার ঘ নম্বর প্রশ্ন কমপ্লিট। আচ্ছা, তারপরে ঘ নম্বর প্রশ্নের মধ্যে কি বলছে, আনত কোণের সাথে অবিলম্ব প্রতিক্রিয়া বলের কিরূপ পরিবর্তন হয় তা একটি লেখচিত্রের মাধ্যমে দেখাও। আনত কোণের যেই 30 ডিগ্রি কোণ আছে সেই 30 ডিগ্রি কোণের সাথে প্রতিক্রিয়া যেই বল আছে, এই যে এখানে 30 ডিগ্রি কোণ আছে, সেই 30 ডিগ্রি কোণের সাথে এই প্রতিক্রিয়া বল কিরূপ পরিবর্তন হয়। অর্থাৎ আমি যদি কোণটাকে এরকম করি, কখনো আমি আনত কোণটা 15 ডিগ্রি দিব, কখনো 30 ডিগ্রি দিব, কখনো 45 ডিগ্রি দিব, কখনো 60 ডিগ্রি দিব, কখনো 75 ডিগ্রি দিব, এরকম যদি আমি করতে থাকি, বা কখনো 90 ডিগ্রি, এখানে আমাদের বলা আছে যে 15 থেকে 75 ডিগ্রির মধ্যে, অর্থাৎ আমি এই ডিগ্রিগুলো এই মানগুলো এখানে চেঞ্জ করব। যদি চেঞ্জ করি তাহলে প্রতিক্রিয়া বলের সাথে এই আনত যেই কোণ আছে থিতার কীরূপ পরিবর্তন হয় সেটা আমাকে দেখাইতে বলছে। আচ্ছা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে জানিয়ে এফ নিট, অর্থাৎ যে টোটাল ইয়ে আছে সেটা হলো এম এ, আর এফ নিটের মানটা কি, এফ নিটের মানটা হলো এখানে প্রতিক্রিয়া বল মাইনাস আনুভূমিক উপাংশ, প্রতিক্রিয়া বল কত আছে আর মাইনাস আনুভূমিক উপাংশ আছে এমজি কস থিটা। আচ্ছা, ইজ ইকুয়াল টু এম এ, তা আর ইজ ইকুয়াল টু আমরা যদি আর এর মানের সাথে থিটার সম্পর্ক করব, তার আমি এমজি কস থিটাকেও ডান দিকে ট্রান্সফার করে দিলাম, পক্ষান্তর করে দিলাম, তাহলে আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা প্লাস এম এ, আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা প্লাস এম ডট জিরো, কারণ উপরের দিকে ঊর্ধ্বমুখী কোনো ত্বরণ থাকে না, সেহেতু এ ইজ ইকুয়াল টু 0, তো এ ইজ ইকুয়াল টু যদি 0 হয় আর ইজ ইকুয়াল টু এম কস থিটা, সুতরাং আর ইজ ইকুয়াল টু এম কস থিটা আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আমরা যে সম্পর্ক আছে লেখচিত্রের মাধ্যমে দেখাইতে বলছে, দেখানোর জন্য আমরা একটা সম্পর্ক নির্ণয় করব। সেই সম্পর্কটা কীরকম, সম্পর্কটা হলো যে আমরা এক্স অক্ষ বরাবর থিতা মানে আনত কোণ, আনত যে কোণ আছে সেই কোণ এক্স অক্ষ বরাবর দিব, আর ওয়াই অক্ষ বরাবর যে প্রতিক্রিয়া বল আছে আর ধরে 15 থেকে 75 ডিগ্রির মধ্যে 5টি মান বের করব। আমাদের এখানে 5টি মান বের করার কথা বলছে, তার মানে আমরা 5টি মান বের করব। আচ্ছা, 5টি মান বের করি, যে এখানে আমাদের আর ইজ ইকুয়াল টু কত ছিল, আর ইজ ইকুয়াল টু এমজি কস থিটা ছিল, তো এমজি কস থিটা যখন থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি হলে আর কত হয়, আর হয় এম এর মান 50 দেওয়া আছে, এগুলো উদ্দীপকের, কারণ 50 কেজি ভর যে ইয়াটা ব্লকটা আছে সেই ব্লকটার ভর হলো 50 কেজি, আর জি এর মান আমরা জানি, জি এর মান 9.8, আর থিটা ইজ ইকুয়াল টু 15 ডিগ্রি যদি হয়, 15 ডিগ্রি থেকে শুরু, তো থিটা ইজ ইকুয়াল টু যদি 15 ডিগ্রি হয় তাহলে 50 ইন্টু 9.8 ইন্টু কস 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি যদি হয়, এটা আমরা হিসাব করব। হিসাব করলে দেখবো আমরা যে 473.3 আসে, 473.30 বা 3 সামথিং আসে। আচ্ছা, আমরা এটা লিখলাম। 30 ডিগ্রি সেম একই যদি আমরা 30 ডিগ্রির জন্য করি, 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর ইজ ইকুয়াল টু 50 ইন্টু 9.8 ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি যদি আমরা করি তখন কত আসবে, তখন আসবে 424.3। ওকে, এগুলা 30-এর জন্য এটা, 45 ডিগ্রির জন্য 346.4, 60 ডিগ্রির জন্য 245.0, 75 ডিগ্রির জন্য 126.82, এই মানগুলো আমাদের আসে, ক্যালকুলেটারে হিসাব করে তোমরা দেখতে পারো। আচ্ছা, এখন ওরা বলছে লেখচিত্র অঙ্কন করতে। লেখচিত্র আমি এখানে দেখাবো না, লেখচিত্রটা তোমরা এভাবে অঙ্কন করবা যে এক্স অক্ষ বরাবর যে থিটা আছে সেই থিটার ভ্যালুগুলো নিবা, অর্থাৎ এখানে 15, তারপরে 30, তারপরে 45, 60, 75, এরকম 75-এর পরে 90, এরকম তোমরা থিটা এক্স অক্ষে অঙ্কন করবা। আর এদিকে যেই অক্ষটা আছে ওয়াই অক্ষ বরাবর, এটা তো মূল বিন্দু, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আচ্ছা, মূল ওয়াই অক্ষ বরাবর তোমরা অবিলম্ব যে প্রতিক্রিয়া বল আছে সেটা আর এদিকে থিটা, অবিলম্ব প্রতিক্রিয়া বলটার জন্য দাগ কাটবা, ঘর করবা 100 করে, 100, 200, 300, 400, যেহেতু 473 আছে আমরা 500 পর্যন্ত কেটে নিলাম। ওকে, 500 পর্যন্ত কেটে নেওয়ার পরে তারপরে কয় গড় কীভাবে হয়, এদিকে যদি চাও যে 5 গড়কে 1 একক, 5 গড়কে
1 একক ধরবা, অথবা 10 গড় করে 1 একক ধরবা, আবার এদিকে 10 গড় করে 1 একক, এদিকে 5 গড় করে 1 একক ধরো, আর এদিকে 10 গড় করে 1 একক ধরো। তাহলে আমরা যদি করি তাহলে 10.100 মানে প্রতিটা ইয়াকে 10 ভাগে বিভক্ত। এরকম যদি হয় তাহলে 473 কোথায় হয়? 473 15 ডিগ্রির সময় আমার এখানে হয় 500-র কাছাকাছি, অর্থাৎ 73 কোথায়? তারপরে 30 ডিগ্রির সময় 424, 424 কোথায় হয়? 424 30 ডিগ্রি এখানে। তারপরে 45 ডিগ্রির সময় 346, 45-এর সময় 300 উপরে 346, তারপরে 60 ডিগ্রির সময় কত? 245, 60 240 45, তারপরে 75 ডিগ্রি কোথাও? 75 ডিগ্রি হলে 126। আচ্ছা 75 ডিগ্রি 126, এই যে এখানে বা এখানে 126। ওকে, এরপরে এই বিন্দুগুলো যেগুলো আছে সেগুলো আমরা মিলিয়ে দিব। এরকম যদি সুন্দর করে মিলাতে পারি একটু গ্রাফে সুন্দর হবে। আমার এখানে খাতা এই কারণে সুন্দর হয়নি, গ্রাফে যখন করবা তখন সব বিন্দুগুলো মিলিয়ে দিবা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের ঘ নম্বর উত্তর কমপ্লিট। ওকে, এরপরে আমাদের যে ও নম্বর প্রশ্ন আছে, সেই ও নম্বর প্রশ্নটাতে কি বলছে? ও নম্বর প্রশ্নতে বলছে যে আনত তলের কোণ ভারিয়ে, আনত কোণ আমাদের কত ছিল? আনত কোণ আমাদের 30 ডিগ্রি ছিল। এই আনত কোণের কোণটা ভারিয়ে 45 ডিগ্রি করলে, অর্থাৎ 30কে 45 করলে ব্লকটিকে উপরে তুলতে সুবিধা হবে নাকি অসুবিধা হবে? সুবিধা অসুবিধার কথা বলছে। আচ্ছা, কারণ গাণিতিকভাবে নির্ধারণ করো কী কারণে অসুবিধা হবে, কেনই বা অসুবিধা হবে বা কেনই বা সুবিধা হবে, সে কথাগুলো বলছে। আর এক্ষেত্রে ঘর্ষণ বলের কথা বলছে। দেন 10 নিউটন ঘর্ষণ বল আছে, এটা যদি করো এটা 3 নম্বর প্রশ্ন উত্তর। আচ্ছা, এখানে 10 নিউটন ঘর্ষণ বলের কথা বলছে। তা আমরা প্রথমে ফিকটা দেখি। ফিকটা হলো যে 3 ডিগ্রি যখন আছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি যখন আছে, তখন mg sin থিটা নিচের দিকে ক্রিয়া করছে, টি উপরের দিকে ক্রিয়া করছে। আচ্ছা, বস্তুটা উপরে উঠাতে কোন বাধা কাজ করে? বাধা কাজ করে শুধুমাত্র mg sin থিটা নিচের দিকে যেটা টেনে ধরছে এই বাধাটা কাজ করে। এই বাধাটা যদি রিকভার করতে পারে তাহলে সে উপরের দিকে উঠতে পারে। তার মানে বস্তুটা উপরের দিকে উঠাতে হলে এই বাধার বেশি বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, আনত কোণের মান 30 থেকে বাড়িয়ে 45 ডিগ্রি করা হলো, কিন্তু টান বল টি অপরিবর্তিত থাকলো, টান বলের মানের কোনো পরিবর্তন হয়নি, এখানে বলেও নি। এখন প্রথম ক্ষেত্রে আমরা নিচের দিকে বল কতটুকু আছে? mg sin থিটা, mg sin থিটা, থিটা হলো 30 ডিগ্রি, থিটা 30 ডিগ্রিতে আমরা যদি মান বসাই, m এর মান 50, এর মান 9.8, sin 30 ডিগ্রি, এটা যদি আমরা করি তখন 245 নিউটন হয়। আচ্ছা, তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা থিটাটাকে 30 ডিগ্রি থেকে উন্নতি করে, এখানে যদি 30 ডিগ্রি হয় আমরা 30 ডিগ্রি থেকে উন্নতি করে আমরা আরও 15 ডিগ্রি যোগ করে 45 ডিগ্রি করলাম। 45 ডিগ্রি করলে পরে দ্বিতীয় ক্ষেত্রে যে নিচের দিকে টান বল আছে, নিচের দিকে mg sin থিটা আছে, সেই mg sin থিটা কত? এখন এখানে আবার বলছে যে দ্বিতীয় ক্ষেত্রে একটা ঘর্ষণ বল কাজ করবে, অর্থাৎ উপরে যখন তুমি বস্তুটাকে ওঠো তখন একটা ঘর্ষণ বল উপরে বস্তু ওঠার বিপরীত দিকে কাজ করবে। তার মানে এটা লস হবে, যে টোটাল টানটা আছে সেই টান থেকে মাইনাস হবে। তার মানে টান থেকে যদি মাইনাস হয় তাহলে আমরা সেটা mg sin থিটার সাথে 10 নিউটন যোগ করি, যদি 10 নিউটন যোগ করে মানগুলো বসে আমাদের কত আসে? 356.48। দেখো দ্বিতীয় ক্ষেত্রে 45 যখন আমরা থিটা করছি তখন 356.48, কিন্তু প্রথম ক্ষেত্রে 245। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমার বেশি টান বল থেকে বেশি বল অপসারিত হচ্ছে, বা বেশি বল সে নিয়ে নিতেছে, আমাকে উপরে উঠতে দিতেছে না, বেশি বাধা দিতেছে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে ব্লকটিকে তুলতে হলে 356.4 মাইনাস 245 নিউটন বল বেশি প্রয়োজন, বা 111.48 বল বেশি দরকার হবে। সুতরাং আনত তলের কোণ বাড়িয়ে 45 করা হলে ব্লকটিকে তুলতে বেশি অসুবিধা হবে। অর্থাৎ যেহেতু 111.48 নিউটন বল বেশি প্রয়োজন, তার মানে বেশি অসুবিধা হবে। এখানে তোমাকে সুবিধা বা অসুবিধার কথা জিজ্ঞাসা করছে, তার মানে বেশি অসুবিধা হবে, আমরা এটা বলে দিব, এটা লিখবো। আচ্ছা, এটা হলো আমার নম্বর প্রশ্ন। তারপরে আসো 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নটাতে বলছে ব্লকটিকে প্রায় শীর্ষের কাছাকাছি পৌঁছার পর, একেবারে টপ অফ দ্য পজিশনে নিয়ে গেলাম, শীর্ষের কাছাকাছি পৌঁছার পর বিশেষ কারণে দড়ির মাধ্যমে প্রয়োগকৃত বলের মান 138 নিউটন হয়। অর্থাৎ সেটা হয়তোবা 138 থেকে অনেক বেশি ছিল, যে টানটা সেই টানের মান 138 থেকে বেশি ছিল, কি যে কোনো কারণে টি এর মানটা 138-এর কাছাকাছি হয়, বা বলের মান 138 কম হয়, নিউটন হয়, কমে, অর্থাৎ উপর থেকে কমে 138 নিউটন হয়। এ পর্যায়ে ব্লকটিকে সমান্তরালের নিচে নামতে থাকে। অবশ্যই যদি সেটা mg sin থিটা থেকে যদি কম হয়,
mg sin থিটা থেকে কম হয় তাহলে সেটা নিচের দিকে নামতে থাকবে, কারণ উপর দিকে উঠতে হলে অবশ্যই mg sin থিটার যে মান তার থেকে বেশি হতে হবে। আচ্ছা, mg sin থিটা হলো উলম্ব উপাংশ, অবশ্যই মনে রাখবা। আচ্ছা, নামতে থাকে এই সমান্তরাল নির্ণয় করো। নিচে নামার ক্ষেত্রে প্রথম 3 সেকেন্ডে ব্লকটির ব্যাগ কত হবে, নামতে আছে কিন্তু 3 সেকেন্ডের পর ব্যাগ কত হবে সেটা, এবং এক্ষেত্রে ঘর্ষণ বল 7 নিউটন, এখানেও একটা বাধা বা ঘর্ষণ বল কাজ করে। আমরা এটা একটু দেখি। ও নম্বরের মধ্যে বলছে যখন 30 ডিগ্রি, তখন আমাদের এই ফিকটা, আর 45 ডিগ্রি, সরি এটা 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 ও নম্বর, এটা চ নম্বর, এটা চ নম্বর। চ নম্বরের মধ্যে mg sin থিটা 30 ডিগ্রি, এখানে টি যেটা আছে সেটা 138 নিউটন, আর এফ কে যেটা আছে সেটা 7 নিউটন, এটা ঘর্ষণ বল কাজ করে, ঘর্ষণ বল। আচ্ছা, এখান থেকে যদি আমরা বস্তুটাকে টপ অফ দ্য পজিশনে নেই, আর বস্তুটা যদি এই 138 নিউটন হওয়ার কারণে আস্তে আস্তে নিচে নেমে আসতেছে, নিচে নেমে আসার পরে এই 7 নিউটন ঘর্ষণ বল কাজ করে। 7 নিউটন ঘর্ষণ বল এখন কোন দিকে কাজ করে, কি নিচে নামার ক্ষেত্রে বাধা প্রদান করে না উপরে ওঠার ক্ষেত্রে বাধা প্রদান করে? যেহেতু বস্তু উপরে উঠতেছে না, যেহেতু নিচে নামার ক্ষেত্রে বাধা প্রদান করে, তার মানে বাধা কয়টা? বাধা হলো 138 বাধা, কারণ 138 কিন্তু ও বন্ধ করেনি, ও টানতেছে 138-এ, কিন্তু পেরিয়ে উঠতে পারতেছে না। তার মানে বাধা হলো 138 আর 7 নিউটন। তো 138 আর 7 টোটাল যে নিচের বল আছে সেই বল থেকে মাইনাস হবে। তো আমি এফ নেট যদি বের করি, তো এফ নেট কত হবে? mg sin থিটা, অর্থাৎ টোটাল যে নিম্নমুখী বলটা আছে সেখান থেকে কে বিয়োগ যাবে? প্রথমে বিয়োগ যাবে টি 138 নিউটন, কারণ ওই যে টান বলটা আছে সেই টান বলটা 138-এ এখনও টানতেছে। আর ঘর্ষণ বলটা নিচের দিকে নামার ক্ষেত্রেও একটা ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বলটা কত? 7 নিউটন বলা আছে। তার মানে এফকে যে ঘর্ষণ বল আছে সেটা বিয়োগ হবে। তা আমি এখানে মানগুলো বসালে 50 যে ভর আছে সেই ভর, আর 9.8 হলো জি এর মান, আর সাইন 30 ডিগ্রি থিটা যে অপরিবর্তিত সেটা 30 ডিগ্রি, মাইনাস 138 মাইনাস 7 নিউটন। আচ্ছা, এটা যদি করি আমরা হিসাব করে তোমরা দেখবা 100 নিউটন হয়। তো এখন 100 নিউটন যদি হয়, আমরা কি জানি? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ বা এফ নেট, অর্থাৎ টোটাল যে নেট ভোল আছে সেখানে এম এ আমরা বসাবো। এখান থেকে এ যদি আমরা বের করি, এ ইজ ইকুয়াল টু এফ নেট ডিভাইডেড বাই এম, এর মান কত? এর মান আমরা পাইছি 100 নিউটন ডিভাইডেড বাই 50 বর, বস্তুর বর। যদি আমরা কাটাকাটি করি তাহলে 5 নিউটন, 2 নিউটন, 2 এমএস ইনভার্স 2, এখানে অবশ্যই 2 দিবা, চেষ্টা করবা, কারণ এখানে ত্বরণের যে একক আছে সেই ত্বরণের এককটা 2 এমএস ইনভার্স 2। সুতরাং আমরা এফ ইজ এ ইজ ইকুয়াল টু 2 এমএস ইনভার্স 2 পেলাম। আচ্ছা, এরপরে আমরা বলছে যে 2 সেকেন্ড পর বস্তুর ব্যাগ কত হবে। 2 সেকেন্ড পর যে বস্তুটা নিচের দিকে নামতে আসছে বা ব্লকটির নামতেছে, সরি 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড পর ব্যাগ কত হবে। আমরা ব্যাগের শেষ ব্যাগের যে রাশিমালা জানি, সেই শেষ ব্যাগের রাশিমালা হলো বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন ইউ ইজ ইকুয়াল টু 0, কেন ইউ ইজ ইকুয়াল টু 0? এই কারণে বস্তুটা যখন টপ অফ দ্য পজিশনে ছিল, সেই টপ অফ দ্য পজিশনে থাকার পরে যে আস্তে আস্তে নামতেছে, এই শেষ অবস্থানে বস্তুটির আদি বেগ 0, তার মানে ইউ ইজ ইকুয়াল টু 0। এখানে ইউ ইজ ইকুয়াল টু 0 হওয়ার কারণে আমরা এখানে মান বসা দিলাম, দেন বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ইউর মান 0, এর মান আমরা 2 পাইলাম ত্বরণ, আর সময়ের কথা বলছে 3 সেকেন্ড, তার মানে এটা গুণ করলে 3 দুগুণে 6 এমএস ইনভার্স 2, এমএস ইনভার্স 1। এটা হলো আমাদের চ নম্বর যে কোশ্চান আছে সেই চ নম্বর কোশ্চানের উত্তর। আমরা একে একে করে যে সবগুলো প্রশ্ন আছে সে প্রশ্নগুলো আলোচনা করলাম। ইনশাল্লাহ এরকম লেখলে আশা করি যে পূর্ণ মার্ক পাবা। ওকে, থ্যাংক ইউ।